অ্যালকিনের রেসপেক্টে গেলে সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল সেটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, ওকে। তোমরা জানো যে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের দেয়ার আর টু গ্রুপ। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন হচ্ছে দেয়ার আর টু গ্রুপ, একটা হচ্ছে অ্যালকিন and another one is alkyne. Unsaturated hydrocarbon, there are two groups, one is alkene and another one is alkyne. Alkene, okay. So unsaturated hydrocarbon, alkene, unsaturated hydrocarbon, alkyne. So unsaturated hydrocarbons, there are two groups of unsaturated hydrocarbon, one is alkene and another one is alkyne. That first alkene. Alkene is unsaturated hydrocarbon containing minimum one carbon-carbon double bond. মিনিমাম ওয়ান কার্বন কার্বন ডাবল বন্ড, ওয়ান মোর কার্বন কার্বন ডাবল বন্ড থাকতে পারে, তারা হচ্ছে ডাইন বা বলা হয় যদি টু ডাবল বন্ড থাকে। তাহলে অ্যালকিন ইজ আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন কন্টেইনিং মিনিমাম ওয়ান কার্বন কার্বন ডাবল বন্ড। অ্যালকিন ইজ আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন containing minimum one carbon carbon double bond, okay, or pi bond between two carbon. তো কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে ডেফিনেটলি কি থাকবে, পাই বন্ডও থাকবে। তাহলে তুমি যদি ওইটাও মেনশন করো যে পাই বন্ড বিটুইন টু কার্বন, পাই বন্ড বিটুইন টু কার্বন, তাহলেও কিন্তু এটা অ্যাকসেপ্ট করব। Alkene is unsaturated hydrocarbon containing minimum one carbon carbon double bond or pi bond between two carbons. This is called alkene, okay, and they are known as olefins. এদেরকে বলা হয় হচ্ছে olefins. olefins কেন বলে? olefins ওয়ার্ডটা হলো অয়েল ফর্মিং থেকে আসছে, অয়েল ফর্মিং, দ্যাটস ওয়াই এদেরকে বলা হয় olefin. তাহলে অ্যালকেন হচ্ছে প্যারাফিন, অ্যালকেন নোন এজ প্যারাফিন আর অ্যালকিন নোন এজ olefin, অয়েল ফর্মিং, সেখান থেকে আসছে আর কি। তো দিস ইজ দ্য ডেফিনেশন অফ অ্যালকিন। অ্যালকিন ডিফাইন করতে হবে এমনটা হয় না ইজিলি, বাট নলেজে থাকা দরকার আছে। যদি ডিফাইন করতে হয় তাহলে আমি হোয়াট শুড বি মেনশন করব। তো এই হচ্ছে গিয়ে অ্যালকিনের ডেফিনেশন হিসেবে দিতে পারো আর কি, ওকে। দেন কাম টু দ্য পয়েন্ট, সেটা হচ্ছে জেনারেল ফর্মুলা। জেনারেল ফর্মুলা অফ অ্যালকিন। জেনারেল ফর্মুলা অফ অ্যালকিন হলো CnH2n. CnH2n, you know, CnH2n. Number 2, general compound, okay. General formula CnH2n, but there is general compound also. একটা জেনারেল কম্পাউন্ড থাকতে হয়। আচ্ছা, অ্যালকিনের জেনারেলাইজ করে হলো এইভাবে, অ্যালকিনকে জেনারেলাইজ করে দিস ওয়েতে, RCH ডাবল বন্ড CH2, RCH ডাবল বন্ড CH2, এইভাবে অ্যালকিনকে তোমার ইয়ে করা হয়, কি বলা হয়, তোমার জেনারেলাইজ করা হয়। RCH ডাবল বন্ড CH2, RCH ডাবল বন্ড CH2, এভাবে অ্যালকিনকে কি করা হয়, জেনারেলাইজ করা হয়। কারণ অ্যালকিন মানে তার মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, এখন কার্বন কার্বন ডাবল বন্ড থাকার পরে এর দুই হ্যান্ডে হাইড্রোজেন দিলা, এর এক হ্যান্ডে হাইড্রোজেন দিলা আর এক হ্যান্ডে আর মেনশন করে রাখলা। এখন আর এর পজিশনটাতে তুমি হাইড্রোজেন বা আরো কার্বন অ্যাড করে করে অ্যালকিনের জেনারেশন বাড়াইতে পারো। এটাই হচ্ছে জেনারেল কম্পাউন্ড। আচ্ছা, জেনারেল ফর্মুলা, জেনারেল কম্পাউন্ড। নাম্বার 3, মেম্বার্স। তো মেম্বার্স হচ্ছে, ফার্স্ট মেম্বার হলো C2H4, that means alkene begins with ethene, alkene family begins with ethene, C2H4 ethene,
C3H6 propene, C4H8 butene, etc. ওকে, ইথিন, প্রোপিন, বিউটিন, etc. এরা হচ্ছে গিয়ে এক্সাম্পল অফ অ্যালকিন। দিস আর এক্সাম্পল অফ অ্যালকিন। এরা হলো অ্যালকিনের এক্সাম্পল। দিস আর এক্সাম্পল অফ অ্যালকিন। ওকে, লুক ওয়ান্স अगेन, যেটা হচ্ছে C2H4, এটার ফর্মটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH2 অনলি। যেটা C3H6, এটার ফর্ম হচ্ছে CH3CH ডাবল বন্ড কি CH2। বাট যেটা C4H8, এটার তোমার দুইটা ফর্ম থাকতে পারে। একটা হচ্ছে CH3CH2CH ডাবল বন্ড CH2, another one CH3CH ডাবল বন্ড CH single bond CH3. It is quite natural. Whenever it is two carbon, you can maintain a double bond between these carbon. Whenever it is three carbon, then you can maintain double bond in this carbon, between this carbon. এখন তোমার যদি এটা এইরকমও করো, তাতে কিন্তু কোনো নতুন আইসোমার হবে না। ওকে, তাহলে টু কার্বন অপশন, থ্রি কার্বন অপশন রিমেইন ওয়ান ফর্ম, শুধু একটা ফর্মে থাকতে পারবে। বাট whenever it is 4, 1 2 3 4, তাহলে you can choose between this carbon or you can choose between this carbon. তাহলে কি হবে, there will be change occurred, তখনই চেঞ্জ আসবে। এই কারণে বিউটিন থেকে শুরু করে আইসোমার ফর্ম করতে থাকবে। সো দ্যাট ইথিন, ইথিন, প্রোপিন, প্রোপিন, বাট বিউটিন হচ্ছে বিউটিন 1, বিউটিন 2, বিউটিন 1, বিউটিন 2. So there are two forms of butene. One is butene 1 and another one is butene 2. এই হচ্ছে তোমার কমন অ্যালকিন, যেটা আর কি ইথিন, প্রোপিন, বিউটিন, ইথিন, প্রোপিন, বিউটিন, এটা হচ্ছে কমন অ্যালকিন। ওকে, ওকে, সো নাও মুভ অন দেয়ার প্রিপারেশন। Preparation of alkene. Preparation of alkene. Okay, so mention minimum 2 method of preparation. I would like to mention minimum 2 preparation method of every family. প্রত্যেকটা ফ্যামিলিতে মানে মিনিমাম 2টা করে, তুমি এক সময় যখন রিভিশনে যাবা তখন তুমি একটা সেশন নিজে ক্রিয়েট করবা যে প্রত্যেকটা ফ্যামিলির 2টা করে মিনিমাম প্রিপারেশন আমি করি, এরকম আর কি দেখবা। যদিও 2 মোর প্রিপারেশন হবে বা 2 মোর প্রিপারেশন তুমি পারবা, বাট মিনিমাম 2টা স্ট্যান্ডার্ড করবা আর কি। আচ্ছা, সো প্রিপারেশন, ফার্স্ট অফ অল প্রিপারেশন অফ অ্যালকিন। ওকে, অ্যালকিনের প্রিপারেশন, অ্যালকিন প্রিপারেশন। এখন অ্যালকিন প্রিপারেশনটা একটা জিনিসের ব্যাপার আছে, এলিমিনেশন রিঅ্যাকশন। ওকে, অ্যালকিন প্রিপারেশন হয় হচ্ছে from elimination reaction. Alkene preparation টা হয় হচ্ছে from elimination reaction. So you have to find what are the elimination reactions over organic chemistry. তাহলে elimination reaction থেকে হয় হচ্ছে alkene, alkyne, মানে unsaturated হতে গেলে elimination reaction এর হেল্প নিতে হয়। So you have to find elimination reaction. তাহলে alkene preparation এর জন্য find out করতে হবে হচ্ছে elimination reaction, হেল্প নিতে হবে elimination reaction. For example, number 1, from alcohol, from alcohol, and this is very common process. Alcohol, if you desire ethene, then you must take ethanol. Okay, whenever your target is fixed, put your target at first. Ethene is your target. Okay, and from which? From alcohol. From which? From alcohol. তার মানে ইথিন from ethanol, প্রোপিন from propanol, বিউটিন from butanol. ওকে, তো এইরকম আর কি। তাহলে এটা কিন্তু হাফ ডান হয়ে গেল। from alcohol টার্গেট অ্যালকিন, from alcohol টার্গেট অ্যালকিন। অর্গানিকের এই একটা মানে ক্যাপাসিটি, অ্যাবিলিটি তোমার থাকতে হবে যে অর্গানিকের যে কথা বলবা তুমি, যে কথা বলবা, যে কথা দেখবা, যেই সেখান থেকে হাফ ডান আছে। যা কিছু তোমাকে টার্গেট দেওয়া হবে, তোমাকে যে টার্গেটটা দেওয়া হবে, তোমাকে মনে করতে হবে টার্গেটের মধ্যেই হাফ ডান আছে, তোমাকে বাকি হাফ ডান করতে হয়। যেমন তোমার টার্গেট ছিল অ্যালকিন, তোমার টার্গেটটা ফিল আপ করবে অ্যালকোহল থেকে, তো তোমার হাফ ডান।
তাইলে এখন শুধুমাত্র দেখার ব্যাপার যে আমি কি অ্যাড করব এন্ড এটা কোন টাইপের রিঅ্যাকশন, এলিমিনেশন রিঅ্যাকশন। এটা হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন। ইথানল থেকে কি এলিমিনেট হইছে? ইট ইজ ক্লিয়ার, হাইড্রোজেন নাই, ওএইচ নাই, কি এলিমিনেট হইছে? H2O। তাহলে ইথিনের সাথে কি অ্যাড হইছে? ওয়াটার। এখান থেকে কি এলিমিনেট হইছে? ওয়াটার। ওয়াটার এলিমিনেট করলে, ওয়াটার এলিমিনেট করতে হয় কার হেল্পে? সালফিউরিক অ্যাসিড। ওয়াটার রিমুভ করবে কে? সালফিউরিক অ্যাসিড। এটাকে বলা হয় ডিহাইড্রেটিং এজেন্ট। আর এই রিঅ্যাকশনটা হচ্ছে ডিহাইড্রেশন রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটা হচ্ছে ডিহাইড্রেশন রিঅ্যাকশন। আর সালফিউরিক অ্যাসিড হচ্ছে ডিহাইড্রেটিং এজেন্ট। আর ডিহাইড্রেটিং এজেন্ট কারা? যারা অন্য কোনো সাবস্টেন্স থেকে ওয়াটার রিমুভ করে, ওয়াটার এলিমিনেট করে, তারা হচ্ছে ডিহাইড্রেটিং এজেন্ট। তাহলে সালফিউরিক অ্যাসিড ইথানলকে ডিহাইড্রেট করে ইথিন প্রডিউস করছে। তো দিস ইজ ডিহাইড্রেশন রিঅ্যাকশন। এন্ড এই রিঅ্যাকশনের টেম্পারেচার হলো 170 ডিগ্রি সেলসিয়াস। রিঅ্যাকশনের টেম্পারেচার হচ্ছে মেইনটেইন করতে হয় 170 ডিগ্রি সেলসিয়াস। দ্যাট মিন্স 170 ডিগ্রি সেলসিয়াসে ইথানল এন্ড সালফিউরিক অ্যাসিড রিঅ্যাকশনে ইথিন প্লাস ওয়াটার হয়। এখন হোয়াট অ্যাবাউট সালফিউরিক অ্যাসিড? ইউ ডিডন্ট মেনশন দা সালফিউরিক অ্যাসিড ওভার হিয়ার। মেনশন করো নাই, না করলে কোনো সমস্যা নাই। আর যদি কোথাও কেউ মেনশন করে তাহলে ওয়াটারের পাশে ব্র্যাকেটে মেনশন করে রাখে। মেনশন না করলেও এখানে কোনো প্রবলেম নাই, বাট যদি মেনশনও করে সেক্ষেত্রে ওয়াটারের পাশে সালফিউরিক অ্যাসিডকে ব্র্যাকেটে মেনশন করে রাখে কেউ কেউ। সেটা খুব বেশি এসেনশিয়াল এমনটা না। মেইন পার্টটা হলো ইথানল ডিহাইড্রেট হয়ে ইথিন হইছে, ডিহাইড্রেশনে ওয়াটার এলিমিনেট হইছে। সালফিউরিক অ্যাসিডের রোলটা ছিল ডিহাইড্রেটিং এজেন্ট, মানে হচ্ছে এর কাছ থেকে ওয়াটার থেকে রিমুভ করা, আর কিছু না। সাপোজ এটা কি কি করে হয়? CH3 CH2OH আর এই হলো H2SO4। প্রথমে 100 ডিগ্রি সেলসিয়াস একটা ঘটনা ঘটে যায়। ফার্স্টে 100 ডিগ্রি সেলসিয়াসে একটা ব্যাপার হয়ে যায়, সেটা কি? ইথাইল বাইসালফেট হয়ে যায়। তোমার ইথাইল বাইসালফেট হয়ে যায় 100 ডিগ্রি সেলসিয়াসে। আর হচ্ছে H2O হয়, H2O হয়। তাহলে কি হয়? এই রিঅ্যাকশনটা তো কমপ্লিট রিঅ্যাকশন, এটা তো কমপ্লিট ইকুয়েশন, ওকে। বাট হোয়াট ইজ দ্য প্রসিডিউর ওভার হিয়ার? হোয়াট ইজ দ্য মানে মেথড অফ দিস রিঅ্যাকশন? এখানে ইথানল যেটা, এই যে ইথানল, এই ইথানল সালফিউরিক অ্যাসিডের সাথে এট ফার্স্ট রিঅ্যাক্ট করে, পরে 100 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটার চলে যায়। ওয়াটারটা কিভাবে গেছে? এই যে ওয়াটার, সেটাতে সে এইচ কন্ট্রিবিউট করছে আর ও ওয়েট কন্ট্রিবিউট করছে। তাহলে এর এইচ আর ওর ওয়েটে কিন্তু এই ওয়াটারটা ফার্স্টে ফর্ম করছে। পরে তাহলে তার কাছে রইলো কোন পার্ট? ইথাইল পার্ট। আর ওর কাছে রইলো HSO4 পার্ট। এই যে ইথাইল, এই HSO4। ফার্স্টে হয় ইথাইল বাইসালফেট। ইথাইল বাইসালফেট হওয়ার পরে এই ইথাইল বাইসালফেট থেকে সালফিউরিক অ্যাসিড তো ক্যাটালিস্ট, পরবর্তীতে যখন টেম্পারেচার 170 ডিগ্রিতে যায় তখন এই বাইসালফেট কি করে জানো? এখান থেকে একটা এইচ নিয়ে নিজেকে সালফিউরিক অ্যাসিড হিসেবে আবার ফিরিয়ে আনে। ফিরিয়ে আনার সময় তখন সে যাওয়ার সময় কি করছে? HSO4 তো গেলই, সঙ্গে আরো একটা এইচ নিয়ে গেল, হয়ে গেল হলো CH2 ডাবল বন্ড CH2। তার মানে দেখো সালফিউরিক অ্যাসিডের রোলটা কিভাবে প্লে করছে। সালফিউরিক অ্যাসিড কিভাবে রোল প্লে করছে? ফার্স্টে ও এইচ দিতে, সে ওএইচ দিতে দিয়ে ওয়াটার হইছে, ওয়া তারা কি হইছে? জয়েন করছে। কিন্তু সালফিউরিক অ্যাসিড আবার নিজেকে সালফিউরিক অ্যাসিডে নিয়ে গেছে এবং যাওয়ার পথে তার থেকে একটা হাইড্রোজেন নিছে। তাহলে প্রথমে তাকে অফার করে ওএইচ নিয়ে নিতে, পরে যাওয়ার সময় তার থেকে এইচ নিয়ে নিতে। আলটিমেটলি লুজার কে হইছে? সে। এইচ আর ওএইচ দুইটাই তার কাছ থেকে যাওয়া। তো এইভাবেই রিঅ্যাকশনটা হয় আর কি, ওকে। সালফিউরিক অ্যাসিড রিমেইন আনচেঞ্জ। তাহলে এটা হচ্ছে ইথানল টু ইথিন, ঠিক আছে। এর সিমিলারলি কি হইতো? প্রোপানল টু প্রোপিন, বিউটানল টু বিউটিন, একই মেথড, একই মেথড, ওকে। তো এটা হচ্ছে গিয়ে যে আমরা দেখলাম যে ওয়ে আউটটা কি, যে কিভাবে রিঅ্যাকশনটা হয়। হ্যাঁ, আচ্ছা, এখানে তোমার অর্গানিকে একটা একটা লিটল বিট একটা প্রবলেম আছে অর্গানিকে। অর্গানিকে প্রবলেম বলতে কি? তুমি বলবা স্যার অর্গানিকে প্রবলেম নাই আবার কোথায়? অনেক প্রবলেম আছে, কিন্তু আমি অন্য একটা জিনিস বলতেছি। সেটা হচ্ছে অর্গানিকের একটা অবজারভেশন থাকবে তোমার, কি জানো? সেটা হচ্ছে যে অনেক সময় আমরা দেখবো কি একটা রিঅ্যাকশন একরকম কন্ডিশনে একরকম প্রোডাক্ট দেয়। যেমন এই কন্ডিশনে এই প্রোডাক্টটা দিবে, কিন্তু দেখা যাচ্ছে যে কন্ডিশন চেঞ্জ করলে, অর্থাৎ কোনো কিছু ছোটখাটো একটা চেঞ্জ আনলে দেখা যায় প্রোডাক্ট চেঞ্জ হয়ে যায়। একটু ছোটখাটো চেঞ্জ আনলে তোমার কি হয়ে যায়? প্রোডাক্ট চেঞ্জ হয়ে যায়। সাপোজ নোট রাখো, এটা
নোটটা হলো ইফ এক্সেস excess alcohol is used then এই যে যদি অ্যালকোহল এক্সেস ইউজ করা হয়, ইফ এক্সেস অ্যালকোহল ইজ ইউজ মানে অ্যালকোহল যদি এক্সেস ইউজ করা হয়, যেমন এই রিঅ্যাকশনের প্রিন্সিপাল যেটা, এই রিঅ্যাকশনের যে প্রিন্সিপাল, সেই রিঅ্যাকশনের প্রিন্সিপাল হচ্ছে অ্যালকোহল রিঅ্যাক্ট উইথ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, অ্যালকোহল রিঅ্যাক্ট উইথ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড and alkene is produced. ওকে, বাট যদি দেখো যে না অ্যালকোহল এক্সেস মানে কিছুটা বেশি পরিমাণে আছে সালফিউরিক অ্যাসিডের তুলনায়, ওকে, যদি কিছু বেশি থাকে অ্যালকোহল এক্সেস, তাহলে রিঅ্যাকশনটা চেঞ্জ হয়ে যায়। রিঅ্যাকশনটা চেঞ্জ হয়ে কি হয় খেয়াল নোটিস করো, অ্যালকোহলই থাকবে, সালফিউরিক অ্যাসিডও থাকবে, ওকে। আচ্ছা আমি একটু আরো লেফটে নিয়ে আসি, অ্যালকোহল থাকলো, সালফিউরিক অ্যাসিডও থাকলো, টেম্পারেচারটা হবে 140 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার আর তখন কি না 170 পর্যন্ত যাওয়া লাগে না, তার আগে রিঅ্যাকশন কমপ্লিট হয়ে গেছে, কততে 140 ডিগ্রি সেলসিয়াসে, 140 ডিগ্রি সেলসিয়াসে রিঅ্যাকশন কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, হয়ে যেটা প্রডিউস হবে সেটা হচ্ছে CH3 CH2O CH2 CH3 প্লাস ওয়াটার, যেটা প্রডিউস হয়েছে সেটা হচ্ছে ডাইইথাইল ইথার, ডাইইথাইল ইথার। তাহলে keep note in your mind, keep note and remember this, সেটা হচ্ছে যে অ্যালকোহল প্লাস সালফিউরিক অ্যাসিড 170 ডিগ্রি সেলসিয়াসে নরমালি কি হচ্ছে অ্যালকিন বা ইথিন প্রডিউস হচ্ছে, and ইথিন is your desire now, but if you see anywhere it is mentioned যে excess alcohol is used, excess alcohol is used, যদি এই ওয়ার্ডটা দেখো যে excess alcohol is used, then you just think not that reaction, you must be mentioned this reaction, okay। তার মানে এটা কি জানো, যখন অ্যালকোহল এক্সেস ইউজ করা হয় তখন 2 মলিকিউল ইথানল থেকে 1 মলিকিউল ওয়াটার রিমুভ হয়। নরমালি এক তোমার অ্যালকোহলের 1 মলিকিউল থেকে ওয়াটার 1 মলিকিউল এলিমিনেট হইছে, দ্যাট টাইম হইছে অ্যালকিন। কিন্তু যদি এক্সেস অ্যালকোহল ইউজ করা হয়, দ্যাট টাইম যেটা হয় সেটা হচ্ছে যে যখন অ্যালকোহল থেকে ওয়াটার যাবে, তবে একটা অ্যালকোহল তখন এইচ দিবে, আরেকটা অ্যালকোহল তখন ওএইচ দিবে, উল্টো করে লেখা, মানে ওই সময় কি হইছে, যে এইচ দিছে সেই ওএইচ দিছে, যে ওএইচ দিছে সে পাশে কার্বন থেকে এইচ দিছে, মানে একটা মলিকিউল থেকে এইচও গেছে ওইচও গেছে, বাট এবার তা না, এবার একজন এইচ দিছে অন্যজন ওএইচ দিছে, একবার এখন কি হচ্ছে একজন দিছে এইচ আরেকটা মলিকিউল দিছে হলে ওএইচ, মানে কি এক্সেস বেশি আছে, তো বেশি আছে তো কি করতে হবে, তো বেশি আছে বলে এই জায়গায় কি ঘটনাটা ঘটলো, যে একটা অ্যালকোহল এইচ দিল, আরেকটা অ্যালকোহল এসে ওএইচ দিল, দিয়ে ওয়াটারটা বের করে দিল, তো দেওয়ার পরে কি থাকে CH3 CH2O, তারপরে আবার কি CH2 CH3, এই দেখো CH3 CH2O CH2 CH3, ঠিক আছে। আর আমি একটা শব্দ মাঝে মাঝে তোমাদের সাথে বলবো, সেটা হলো কাটা জায়গা জোড়া লাগে, কাটা জায়গা জোড়া লাগে, এই কথাটা মনে রাখবা। তাইলে কথাটা কি দাঁড়াবে জানো, কথাটা দাঁড়াবে এরকম, এটা কাটছে কোথায় এখানে, এটা কাটছে কোথায় এখানে, ঠিক আছে। তাইলে এইটা তার কাটা জায়গা, ওইটা তার কাটা জায়গা, কি লাগবে জোড়া লাগবে, আর এইচ আর ওইচ মিলে তো ওয়াটার হইছেই, ঠিক আছে। তাইলে এই কাটা জায়গা জোড়া লাগছে, দেখছো এই যে কাটা জায়গা জোড়া লাগছে, এরকমটা আর কি। তাহলে যাই হোক, ডিফারেন্সটা কিভাবে হইলো, ওভার দিস রিঅ্যাকশন অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশন নরমাল সবসময় 170 ডিগ্রি ইথিন, কিন্তু যদি দেখো যে না অ্যালকোহল এক্সেস, তাহলে 140 ডিগ্রি সেলসিয়াসে ইথিন না হয়ে কি হবে ইথার হবে। তাহলে আমরা যদি একটা মাল্টিপল কম্বিনেশন দেই, এবং দেই কি এটা দিবে দেখবা, মাল্টিপল কম্বিনেশন দেয় যে অ্যালকোহল প্লাস সালফিউরিক অ্যাসিড, অ্যালকোহল প্লাস সালফিউরিক অ্যাসিড, অ্যালকোহল প্লাস সালফিউরিক অ্যাসিড, দ্য পসিবল কম্পাউন্ডস আর 1 অ্যালকিন, 2 ইথার, 3 সামথিং কিছু দিল আরেকটা, তাইলে সেখানে মাল্টিপল কম্বিনেশনে তখন দেখা যাবে দুইটা কারেক্ট, অর্থাৎ অ্যালকিন বললেও কারেক্ট, ইথার বললেও কারেক্ট, ঠিক আছে। তাহলে অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড রিঅ্যাকশনে পসিবিলিটি কি অ্যালকিন হতে পারে, আবার ইথারও হতে পারে, ইথিন হবে ইথারও হতে পারবে। ইথিন হওয়া মানে কি
সালফিউরিক অ্যাসিড 170 ডিগ্রি সেলসিয়াস। দ্যাট টাইম এটা এক্সেস কিছু বলা থাকবে না, বাট যদি এক্সেস বলা থাকে তাহলে ইট চেঞ্জ টু ইথার, ওকে। সো রিমেম্বার দিস। নাও another method of preparation of alkene. Option 2, from alkyl halide, okay. তাহলে one option from alcohol, another option from alkyl halide, another option is from alkyl halide. So you can prepare alkene from alkyl halide also. তার মানে alkyl halide ও কি করে elimination reaction দেয়, alkyl halide also কি করে elimination reaction দেয়, alcohol elimination reaction দেয়, at the same time alkyl halide ও কি করে elimination reaction দেয়, আর যারা elimination reaction দেয় তারা alkene produce করে, okay. So let an example, CH3CH2Cl, now it is alkyl halide, and for example it is ethyl chloride, you must not take methanol, you must not take methyl chloride, right? কারণটা কি? কারণ হলো যে এগুলো দিয়ে তো অ্যালকিন হবে না, এদের দিয়ে তো অ্যালকিন হবে না, এরা তো ডিহাইড্রেট হবে না, রাইট না? তো এদেরকে নিব না। তাহলে ইউ মাস্ট টেক বা ফর দ্য ফার্স্ট টাইম ইউ টেক ইথাইল ক্লোরাইড। আচ্ছা, ইথাইল ক্লোরাইড থেকে তোমার ডিজায়ার তো ঠিক ইথিন, you have desired ethene, your target is ethene, okay, your target is ethene, you have taken ethyl chloride, your target is ethene, you have taken ethyl chloride, you can take, তুমি নিতেই পারো, ওকে। তার মানে ইনস্টেড অফ ওয়েট এখানে কি আছে, ক্লোরিন আছে। আচ্ছা, তাহলে এবার আসো, ক্লোরিন একটা কার্বন থেকে তো যাবেই, সঙ্গে কাকে নিয়ে যাবে, নেইবার কার্বন থেকে হাইড্রোজেন, ক্লোরিন তো যাবেই, নেইবার কার্বন থেকে কি যাবে, হাইড্রোজেন। তার মানে কার যাওয়ার সময় আসছে, এখন HCl কার যাওয়ার সময় হয়ে আসছে, HCl এর দ্যাট টাইম কার যাওয়ার সময় হয়ে আসছিল, ওয়াটার, এখন যাবে কে, HCl যেতেই পারে। এখন কথা হচ্ছে HCl যাবে কাকে দেখে যাবে, কার ইনফ্লুয়েন্সে যাবে, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে যে কি অ্যাড করতে হবে, এটা তো কমন সেন্সের ব্যাপার। এলিমিনেট হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এলিমিনেট হবে, তাকে কে ইনফ্লুয়েন্স করবে, সোডিয়াম হাইড্রোক্সাইড। তবে এখানে একটু বলে রাখি, সোডিয়াম হাইড্রোক্সাইডের ব্র্যাকেটে লিখতে হবে ALC, ব্র্যাকেটে মেনশন করতে হবে ALC। এটা মেনশন করার কারণ হলো এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা অ্যালকোহলিক মিডিয়ামে থাকবে আর কি, বা অ্যালকোহলিক সলিউশনে থাকবে। সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক হইতে হবে, এটা আমি একটু পরে আবার ডিসকাস করতেছি। তাহলে এটা তো অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করার পরে এটা থেকে কি হলো, HCl বেরিয়ে গেল, তাতে করে তোমার ডিজায়ার ফিল আপ হইলো ইথিন। HCl যেটা, সেটা আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কি করবে, রিঅ্যাকশন করবে, অ্যাসিড বেস রিঅ্যাকশন। তখন কি হবে, সোডিয়াম ক্লোরাইড আর ওয়াটার। তাহলে সোডিয়াম ক্লোরাইড আর ওয়াটার কেন হইলো, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন হইছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথেকে আসছে, এটা থেকে বের হয়েছে, এর কাছ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড এলিমিনেট হওয়াতেই ইথিন হইছে। তো এই রিঅ্যাকশনটা এখানে হলো, ওকে। whenever your target is alkene, you have taken alkyl halide, then you must add sodium hydroxide alcoholic solution. If you not use sodium hydroxide alcoholic solution, then the product will be changed, okay. Take note another, তার মানে আবার সেই এক্সেপশন, অ্যালকোহলের সময় দেখলা যে কন্ডিশনের কারণে প্রোডাক্ট চেঞ্জ হয়ে গেছে, এবারও তাই হবে। আচ্ছা, CH3CH2 আর Cl, CH3CH2Cl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এইবার হলো অ্যাকোয়া। তার মানে দেখছো ডিফারেন্সটা কোথায়, এটা ছিল ALC অ্যালকোহলিক, আর এটা হচ্ছে অ্যাকোয়াস সলিউশন, এটা হচ্ছে অ্যাকোয়াস সলিউশন। যদি অ্যাকোয়াস সলিউশন হয়, আচ্ছা অ্যাকোয়াস সলিউশন হওয়ার কথা পরে বলি, তোমাদেরকে যদি আমি এইটা না দেখাতাম, ডাইরেক্ট তোমাদের সামনে এইটা দেখাতাম এবং বলতাম কমপ্লিট দ্য ইকুয়েশন, তখন তুমি মাস্ট বি চিন্তা করতা সোডিয়াম আর ক্লোরিন মিলে কি হবে, সোডিয়াম ক্লোরাইড হবে। তোমার মাস্ট এটা চিন্তা করা উচিত যে সোডিয়াম আর ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড হবে, আর CH3 আর OH, অর্থাৎ সোডিয়াম ক্লোরিন হবে, সোডিয়াম ক্লোরিনকে নিবে, OH তার কাছে আসবে। তোমাদের লেভেল থেকে, একটা স্টুডেন্ট লেভেল থেকে যদি বলা হয় যেটা কমপ্লিট করো, যে কোনো স্টুডেন্ট এটা কমপ্লিট করে দিবে, কারো মাথায় এইটা আসবে না, সবার মাথায় আসবে এইটা।
তো এটা হয়, এটাও ভ্যালিড, এটাও ভ্যালিড, এটাও ভ্যালিড, এটাও ভ্যালিড, কিন্তু এই ভ্যালিডটা আর এই ভ্যালিডটার মধ্যে ডিফারেন্স কোথায়? ঠিক আছে, তাহলে যখন তোমার টার্গেট হলো অ্যালকিন, তোমার টার্গেট হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন, সে এলিমিনেশন দিবে, তবে এলিমিনেশন দিবে কন্ডিশন হলো অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড। যদি তা না করে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস সলিউশন দেওয়া হয়, তাহলে সেটা একটা রিঅ্যাকশন হবে, সেটা একটা রিঅ্যাকশন হবে, সেখানে প্রোডাক্ট হবে, কিন্তু সেই প্রোডাক্টটা তো তোমার ডিজায়ার প্রোডাক্ট না নাও। তাহলে ইউ মাস্ট ইউজ দিস ইকুয়েশন, তোমাকে এখন অ্যালকিনের জন্য এই ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে। তো এটাই মনে রাখো যে এই কারণে অ্যালকিনও হতে পারে, অ্যালকোহলও হতে পারে। যখন তোমার অ্যালকিন দরকার হবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন অ্যাড করবা, আর না হলে এটা হবে। তো এই হচ্ছে গিয়ে টু প্রিপারেশনস অফ অ্যালকিন। ওকে, নাও মুভ অন প্রপার্টিজ। Preparation followed by properties of alkene. Preparation followed by properties of alkene. আচ্ছা, প্রপার্টিস অফ অ্যালকিনে গেলে ফার্স্ট অফ অল জানতে হবে ওই যে তোমার যেটা অ্যালকেনের সময় বললাম, এটারও সেটা জানতে হবে। সেটা হচ্ছে যে অ্যালকিন তোমার হচ্ছে অ্যালকিন গিভ ইলেকট্রোফিলিক এডিশন। এই যে এটা আগে সেট করো, ঠিক আছে, আগে এটা ফিক্স করতে হবে। যে ফ্যামিলিতে যাবা, যে ফ্যামিলিতে যাবা সেখানে যে আগে ফিক্স করতে হবে, এই ডিসিশনটা আগে ঠিক করতে হবে। অ্যালকেনের সময় যেমন তুমি বলছিলে যে সাবস্টিটিউশন রিঅ্যাকশন দিবে, এটা অ্যালকেন ফ্যামিলিতে যেই প্রথমে এটা নিয়ে একে ধরতে হবে যে তুমি কি ধরনের রিঅ্যাকশন দাও। অ্যালকিন ফ্যামিলিতে যাইয়া প্রথমেই তোমাকে এখান থেকে ইনফরমেশন নিতে হবে যে এটা কি ধরনের রিঅ্যাকশন দেয়। তাহলে অ্যালকিন গিভ ইলেকট্রোফিলিক এডিশন, অ্যালকিন গিভ ইলেকট্রোফিলিক এডিশন। আচ্ছা, এডিশন তো দিবেই, যাদের ডাবল বন্ড থাকবে তারা এডিশন দিবে, যাদের ডাবল বন্ড থাকবে তারা এডিশন দিবে। আর এলিমিনেশনের অপোজিট হচ্ছে এডিশন, এলিমিনেশনের অপোজিট হচ্ছে এডিশন। তো যার প্রিপারেশন এলিমিনেশন, যার প্রিপারেশন এলিমিনেশন, তাহলে মনে রাখবা তার প্রপার্টিস এডিশন, কারণ উল্টা। আচ্ছা, তাইলে এবার আসো অ্যালকিন গিভস ইলেকট্রোফিলিক এডিশন। অ্যালকিন গিভস ইলেকট্রোফিলিক এডিশন। ফর এক্সাম্পল, CH2 double bond CH2 plus hydrogen bromide, product is CH3CH2Br. So this is addition reaction. No doubt it is addition reaction because two reactant one product, two reactant one product. This type of reaction is addition reaction. Two reactant one product. This type of reaction addition reaction. তাহলে এই রিঅ্যাকশনটা addition reaction. But whether it is electrophilic or nucleophilic সেটা তো এখানে বোঝা যাবে না। একটা রিঅ্যাকশন ইকুয়েশন থেকে ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক বোঝা যায় না, এটা বোঝা যায় তার মেকানিজমে গেলে, এটা বোঝা যায় তার মেকানিজমে গেলে। ওকে, সো ইউ হ্যাভ টু মেনশন দ্য মেকানিজম ওভার হিয়ার। মেকানিজম, mechanism of this reaction, mechanism of this reaction. We never do or we need not to do mechanism of all reaction. আমাদেরকে সব রিঅ্যাকশনের মেকানিজমে যাইতে হবে এমনটা না, we will mention few mechanism, তার মধ্যে এটা একটা। আচ্ছা, মেকানিজম কি হবে? এই যে হাইড্রোজেন ব্রোমাইড যেটা আছে সেটা থেকে ফার্স্টে এই হাইড্রোজেন প্লাস হবে আর ব্রোমিন মাইনাস হবে, হাইড্রোজেন প্লাস হবে আর ব্রোমিন কি হবে? মাইনাস হবে। ঠিক আছে, তাহলে মেকানিজমে তোমরা দেখছো যে এই যে অ্যালকেনের মেকানিজমের সময় নোটিস করছো না যে মিথেনের সাথে ক্লোরিন রিঅ্যাক্ট করছে, কিন্তু আগে ক্লোরিন কিন্তু ব্রেক করছে। আচ্ছা, ঠিক এখানেও তাই, দেখো হাইড্রোজেন ব্রোমাইড আর ইথিন, কিন্তু কোনটা আগে ব্রেক করছে? হাইড্রোজেন ব্রোমাইড, এবং সেখানে হাইড্রোজেন কি হয়েছে? প্লাস, আর ব্রোমিন কি হয়েছে? মাইনাস। আচ্ছা, তাহলে হাইড্রোজেন প্লাস হচ্ছে ইলেকট্রোফাইল আর এটা হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইলকে জেড মাইনাস দিয়ে বোঝায়, ইলেকট্রোফাইলকে ই প্লাস দিয়ে বোঝায়। তাহলে এটা হচ্ছে ইলেকট্রোফাইল আর এটা হলো নিউক্লিওফাইল। যেহেতু রিঅ্যাকশনটা তুমি ডিক্লেয়ার করছো যেটা ইলেকট্রোফিলিক এডিশন, তুমি যদি বলছো যে ইলেকট্রোফিলিক এডিশন, ইলেকট্রোফিলিক এডিশন কখন বলে? যখন ইলেকট্রোফাইল অ্যাটাক করে, যখন ইলেকট্রোফাইল অ্যাটাক করে, তার মানে এখানে কে অ্যাটাক করবে? ইলেকট্রোফাইল কে? এইচ প্লাস। কাকে অ্যাটাক করবে? ইথিন কে। তার মানে এই ইথিনটাকে কে অ্যাটাক করবে? এইচ প্লাস। কে অ্যাটাক করবে? এইচ প্লাস। তাহলে এই দুইজনের মধ্যে কেন এইচ প্লাস তার দিকে আগে আসলো? কারণ এইচ প্লাস আসছে, এইচ পজিটিভ আসছে হচ্ছে এই পাই ইলেকট্রনের প্রতি তার অ্যাট্রাকশন কাজ করছে। সে চাইতেছে যে পাই, ওইদিকে পাই ইলেকট্রন আছে, ওইদিকে একটু ইলেকট্রন তোমার হইতেছে যে একটু
স্পার্ক করতেছে এরকম আর কি, যে ইলেকট্রন দেখা যাচ্ছে, হ্যাঁ লাইটিং হচ্ছে ইলেকট্রন, আমি যাই ওইদিকে একটু, কথা বুঝছো? তাহলে এই দুইজনের মধ্যে ইথিনকে কে টার্গেট করলো? ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল কেন টার্গেট করলো, নিউক্লিওফাইল না কেন? কারণ ইলেকট্রোফাইল দেখলো যে এখানে কি আছে, পাই ইলেকট্রন আছে, আমি চাইলে এটা সহজেই নিতে পারবো, সহজেই নিতে পারবো। মনে রাখো, সিগমা বন্ড স্ট্রং, পাই বন্ড উইক, পাই বন্ড সহজেই ব্রেক করে। তাইলে এইচ প্লাস মনে করছে আমি ওখান থেকে সহজেই ইলেকট্রন নিতে পারবো, এই জন্য প্রথম ইনিশিয়েটিভটা কে নিল? এইচ প্লাস নিল। আচ্ছা এইচ প্লাস যখন এদিক থেকে খেয়াল করো অ্যাটাক করলো, অ্যাটাক করলো, অ্যাটাক করলো, তখন ইলেকট্রন এইদিকে নরমালি যে কোনো দুইটা অ্যাটমের মধ্যে যখন ইলেকট্রন থাকে তখন দুইজন সেটাকে সারাক্ষণ টানাটানি করে, দুইজন সেটা সবসময় কি করে, টানাটানি করে। এবং যদি কারো দিকে জোর বেশি থাকে তাহলে তার দিকে ইলেকট্রন চলে আসে, ঠিক না? এখন এই টানাটানিটা আছে, এখন এইচ প্লাস এদিক দিয়ে যায় যখন এইদিকে টান দিতেছে, এই যে টান দিতেছে, তখন টানটা কোন দিকে চলে আসলো? এইদিকে চলে আসলো না? টানটা কোন দিকে চলে আসলো? এদিকে চলে আসলো। এই টানে ইলেকট্রনটা এইদিকে চলে আসছে, এইদিকে চলে আসছে। চলে আসার কারণে যখন পাই বন্ডটা ব্রেক হচ্ছে, তখন ইলেকট্রনটা এটা নেগেটিভ হচ্ছে, এটা পজিটিভ হচ্ছে, এটা নেগেটিভ হচ্ছে, এটা পজিটিভ হচ্ছে। আর ওই নেগেটিভটার মধ্যে কে যায় অ্যাড হইতেছে? হাইড্রোজেন অ্যাড হইতেছে, ঠিক আছে? এটা যদিও তুমি শো করবা না, কিন্তু কনসেপ্ট এমন আর কি। তার মানে হলো যে কার্বনে এই কাজতে সেটা CH3 হয়ে গেল, এবং সিগমা বন্ড রইলো, পাই বন্ড নাই। আর যে কার্বনে এই আসে নাই সেই কার্বনটা প্লাস হইছে। এই কার্বনটা কেন প্লাস হয়েছে? এই যে একটু দেখাইলাম যে ডাবল বন্ড ছিল, ভাঙছে, এ মাইনাস হয়েছে, এ প্লাস হয়েছে, এই সেই প্লাস। আর মাইনাস কেন নাই? কারণ মাইনাসের সাথে কে এসে জয়েন করছে? এইচ প্লাস, হয়ে কি হয়ে গেছে? CH3, যার জন্য মাইনাসটা নাই। ওকে, তো এইভাবে কি হলো তোমার পজিটিভ, এই কার্বনটা কি হলো? পজিটিভ হইলো। আচ্ছা এরপর শেষ কিভাবে, ফিনিশিংটা কি হবে? এই পজিটিভ, ওই যে ব্রোমিন বসে আছে যে ভদ্রলোক, ওই ভদ্রলোক তখন কি করবে? তখন দেখবে আরে এদিকে তো পজিটিভ চার্জ দেখা যাচ্ছে, আমি যাই এবার যাই অ্যাড হই। তার মানে এই দুইজনের মধ্যে আগে হাইড্রোজেনকে পাঠিয়ে দিচ্ছে, যা তো তুই, ওকে, পাই ইলেকট্রন দেখা যায়, তুই একটু যা তো, সেই জায়গায় পাই ইলেকট্রন নিয়ে তার জায়গাটা নিয়ে নিচ্ছে। তারপরে যখন এটা পজিটিভ হয়ে গেছে তখন ব্রোমিন আইসা আস্তে আস্তে যায়, মানে আস্তে আস্তে না, ফার্স্ট আইসা এর সাথে অ্যাড হয়ে গেছে। তাহলে আমার কি হওয়ার কথা ছিল? এখানে হাইড্রোজেন আর ব্রোমিন আসার কথা, হাইড্রোজেন ব্রোমাইন অ্যাড হবে। কিভাবে অ্যাড হবে, প্রসেসটা কি? সেটাই হচ্ছে মেকানিজম। এই মেকানিজমেই রিঅ্যাকশনটা হয়েছিল। কিন্তু যেহেতু এখানে রোলটা কার? ইলেকট্রোফাইলের, সে কারণে এটাকে বলা হয় ইলেকট্রোফিলিক অ্যাডিশন। তাহলে যারা অ্যালকিন তারা কি ধরনের রিঅ্যাকশন দেয়? ইলেকট্রোফিলিক অ্যাডিশন দেয়, ইলেকট্রোফিলিক অ্যাডিশন দেয়, রিমেম্বার। তো এই হচ্ছে সেই ইলেকট্রোফিলিক অ্যাডিশন। আচ্ছা এবার আমরা যেটা ডিসকাস করতে যাচ্ছি সেটা হলো আজকের ক্লাসের লাস্ট টপিক, আর ওটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, মার্কোনিকভ রুল। আর ওটা হলো মার্কোনিকভ রুল, মার্কোনিকভ রুল। ওকে, তাহলে মার্কোনিকভ রুলটা আমি ডিসকাস করব, কিন্তু সেটাতে আগে আমরা একটু ফিল করি যে রুলটা দরকার ছিল কিনা, আমরা আগে রিয়েলাইজ করি যে এটা দরকার ছিল। যেমন আসো, CH2 ডাবল বন্ড CH2 ডাবল বন্ড CH2 যখন ছিল তখন তুমি HBr অ্যাড করছো, তখন তুমি CH3 CH2Br পাইলাও। আচ্ছা এইখানে কিন্তু নো ম্যাটার যে হাইড্রোজেন এই কার্বনে, ব্রোমিন এই কার্বনে, হাইড্রোজেন এই কার্বনে, ব্রোমিন ওই হাইড্রোজেন হচ্ছে তোমার এই কার্বনে আর ব্রোমিন ওই কার্বনে, তাতে করে কিন্তু কোনো নিউ মানে কোনো চেঞ্জ আসবে না, কোনো চেঞ্জ আসবে না। অর্থাৎ Br CH2 CH3 এটা কিন্তু ভিন্ন কিছু না, এটা কিন্তু ভিন্ন কিছু না, বুঝতে পারছো? তো এই টাইপে এইখানে আমরা ফিল করলাম যে এখানে কোনো প্রবলেম নাই। আচ্ছা ইথিন দিয়ে ট্রাই করলাম, এবার আমরা প্রোপিন দিয়ে ট্রাই করতেছিলাম। ওকে, ইথিনের পরে আফটার ইথিন আমরা এডিশন রিঅ্যাকশন অফ প্রোপিনে যেতাম তো। আচ্ছা গেলে দেন কি করতাম, আমরা হাইড্রোজেন ব্রোমাইডের অ্যাড করতে যেতাম, হাইড্রোজেন ব্রোমাইড অ্যাড করতে যেতাম। আচ্ছা হাইড্রোজেন ব্রোমাইড অ্যাড করতে গেলে আমার
যদি এমন হইতো নাম্বারে, যদি এমন হতো যে হাইড্রোজেন 1 নম্বরে, ব্রোমিন 2 নম্বরে, ওকে, তাহলে হতো হচ্ছে CH3CH2 ব্রোমিন CH3, ভাইস ভার্সা। যদি এমন হতো যে হাইড্রোজেন 2 নম্বরে আর ব্রোমিন এবার 1 নম্বরে, তাহলে অপশন হয় হলো এটা, ওকে। তাহলে আমি কোনটাকে ডিনাই করতে পারবো আপাত দৃষ্টিতে? এমনি নর্মাল আইতে, আমি যদি নর্মাল সেন্সে চিন্তা করি যে আমি এটাকে ডিনাই করতে পারবো বা এটাকে ডিনাই করতে পারবো, কেন ডিনাই করতে হবে? আমি ডিনাই করার একটা লজিক দিতে হবে। এটা হতে পারে, এটাও হতে পারে, আমি ডিনাই করতে পারতেছি না কোনো একটাকে, এটাকে ডিনাই করতে পারবো না, এটাকে ডিনাই করতে পারবো না, অথচ লজিক দিয়ে পারবো না। তাইলে কোন এইরকম যদি পসিবিলিটি ক্রিয়েট হয়, তাহলে আমি কাকে একসেপ্ট করব, কাকে আমি একসেপ্ট করব? ওকে, তো দেয়ার উইল বি রুল টু বি নিডেড, তখনই তো একটা রুলের দরকার আছে, ঠিক না? সেই রুলের দরকার আছে, ওকে। এখন কথার কথা, তোমরা হয়তো জানো যে এটা 90% হয় আর এটা 10% হয়, এটা তোমাকে আমি বলেও দিলাম। ওইটা 90% হয়, এটা 10% হয়, তাইলে কি তুমি হ্যাপি হয়ে যাবা? তা তো না। তখন হয়তো তুমি এইটুকু ইনফর্ম হইলা যে ওইটা মেইন প্রোডাক্ট, কিন্তু তখন আমাদের কাছে অবশ্যই কোশ্চেন আসবে যে ওটা মেইন প্রোডাক্ট কেন, ওইটা মেইন প্রোডাক্ট কেন, বা রুলটা কি, বা রুলটা কি, ঠিক আছে? তো সেই জন্যই আজকে হলো মার্কোনিকভ রুল। আমি আগে মার্কোনিকভ রুলটা মেনশন করি। তো মার্কোনিকভ রুলটা কি ওভার হিয়ার, হ্যাঁ? ইন দ্য রিঅ্যাকশন between asymmetric alkene and asymmetric reagent, the negative part of the reagent is added that carbon where number of hydrogen is less. এটা হচ্ছে মার্কোনিকভ রুল, এটা হচ্ছে মার্কোনিকভ রুল। আচ্ছা, আমি এবার আবার এক্সাম্পলটাতে ফিরে আসি। এক্সাম্পলটাতে ফিরে আসলাম। আচ্ছা, এখন আসো, এখানে কি মেনশন করতে? ইন দ্য রিঅ্যাকশন বিটুইন এসিমেট্রিক অ্যালকিন, তার মানে যে অ্যালকিনটা এসিমেট্রিক, যে অ্যালকিনটা কি এসিমেট্রিক, তাহলে এই অ্যালকিনটা হচ্ছে এসিমেট্রিক। তাহলে হোয়াট টাইপ অফ অ্যালকিন আর এসিমেট্রিক, হোয়াট টাইপ অফ অ্যালকিনস আর এসিমেট্রিক, কোন ধরনের অ্যালকিন এসিমেট্রিক সেটা একটু উই নিড টু আন্ডারস্ট্যান্ড। এইটা এসিমেট্রিক, এটা এসিমেট্রিক। আচ্ছা, এখন আমরা একটু দেখি CH2 ডাবল বন্ড CH2, CH3CH ডাবল বন্ড CH2, CH3CH2CH ডাবল বন্ড CH2, CH3CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, ঠিক আছে? এইগুলো আমাদের মেজর কম্পাউন্ড না? তাহলে ইথিন, ইথিন এটা আমরা যদি বলি যে এটা সিমেট্রিক, প্রোপিন বললাম যে এটা এসিমেট্রিক, বিউটিন 1 যেটা সেটা বললাম এসিমেট্রিক, আবার বিউটিন 2 সেটাকে আবার বললাম হলো সিমেট্রিক। তাহলে কি দাঁড়ায়? তাইলে অর্থটা এমন দাঁড়ায় যে এই দুই কার্বনে যদি ইকুয়াল হাইড্রোজেন থাকে তাহলে সিমেট্রিক,
এই দুই কার্বনে যদি ইকুয়াল হাইড্রোজেন থাকে তাহলে সিমেট্রিক, আর যদি আনইকুয়াল থাকে তাহলে এসিমেট্রিক, আর যদি আনইকুয়াল থাকে তাহলে এসিমেট্রিক। এইটা হয়তো যথেষ্ট হইতো, কিন্তু এই কথাটা যথেষ্ট না। এই কারণে যে আরেকটা এক্সাম্পল দেই তোমাদেরকে, এটা হলো প্যান্টিন 2। এটা প্যান্টিন 2, বিউটিনের পরে প্যান্টিন হইতো না, তো প্যান্টিনে 1 হইতো, প্যান্টিন 2 হইতো না, তাহলে এটা হচ্ছে প্যান্টিন 2। এবং প্যান্টিন 2টাও হলো অ্যাসিমেট্রিক, প্যান্টিন 2টাও কি অ্যাসিমেট্রিক। এখন দেখো, তুমি যদি মনে করতা যে দুই হাইড্রোজেনের সমান হাইড্রোজেন, দুই কার্বনের সমান হাইড্রোজেন, তাইলে সিমেট্রিক, তাইলে এটা সিমেট্রিক মনে হতে পারতো, কিন্তু এটা অ্যাসিমেট্রিক। তাহলে আসলে স্ট্যান্ডার্ডটা কি বা ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়া হলো, আসল কথা হলো ক্রাইটেরিয়া হলো কার্বন কার্বন ডাবল বন্ডের, এই কার্বন কার্বন যে ডাবল বন্ড থাকবে তার টোটাল রাইটের হাইড্রোজেন এন্ড টোটাল লেফটের হাইড্রোজেন যদি আনইকুয়াল থাকে, টোটাল রাইটের হাইড্রোজেন আর টোটাল লেফটের হাইড্রোজেন যদি আনইকুয়াল থাকে, তাইলে এসিমেট্রিক হিসেবে কনসিডার করবা। মানে এটা সহজ করে ভাবলে আর কি। হ্যাঁ, তাহলে এটা টোটাল রাইট টোটাল লেফট সমান আছে, সিমেট্রিক। টোটাল রাইট টোটাল লেফট কিন্তু সমান নাই, এসিমেট্রিক। টোটাল রাইট টোটাল লেফট সমান নাই, এসিমেট্রিক। আবার টোটাল রাইট টোটাল লেফট সমান আছে, সিমেট্রিক। এটার বেলায় দেখতেছো টোটাল রাইট আর টোটাল লেফটের হাইড্রোজেন সমান নাই, তো এটা এসিমেট্রিক। তাহলে এসিমেট্রিক এভাবে দেখবা আর কি। হ্যাঁ, তাহলে মার্কোনিকভ রুল অ্যাপ্লাই হবে কখন? যদি অ্যাসিমেট্রিক হয়। হ্যাঁ, সিমেট্রিক হলে এটা অ্যাপ্লাই হবে না। আচ্ছা, তাহলে এসিমেট্রিক অ্যালকিনের সাথে এসিমেট্রিক রিয়েজেন্ট, আচ্ছা এই যে রিয়েজেন্ট সেটাকেও আবার বলা হচ্ছে এসিমেট্রিক রিয়েজেন্ট। মানে রিয়েজেন্ট যেটা ওটাও এসিমেট্রিক হওয়া লাগবে। তা হওয়া লাগবে কেন? কারণ তুমি একটু চিন্তা করো তো, যে এখানে যদি ব্রোমিন 2 অ্যাডিশন হইতো, ব্রোমিন অ্যাডিশন হইতো, তাইলে দুই কার্বনের তো দুইটা ব্রোমিন আসতো, তাই না? সেটা দিয়ে আমার কিছু আসতো যেত, এটা তো ব্রোমিন ওটা তো ব্রোমিন, তাইলে কি কিছু হইতো, আসতো যেত? প্রোপিন হইলেই কি, ঠিক না? তাইলে এই জন্য এটাও কি হওয়া লাগবে, এসিমেট্রিক হওয়া লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের মনে মনে কাজ করতে পারে যে স্যার আপনি এইচবিআর কেন দেখাচ্ছেন, এইচবিআর এইচসিএল কে দিয়ে কেন এক্সাম্পল দেখাচ্ছেন না, এইচবিআর দিয়েই বা কেন দেখাচ্ছেন? আচ্ছা শোনো, এমন না যে এইচসিএল হলে ফলো করতো না, তা না। এইচসিএল হলে ফলো করতো না তা কিন্তু না। কথা হচ্ছে যে এইচবিআর দিয়ে এই এক্সাম্পলটা ইউজুয়ালি অ্যাপ্লাই করা হয়, ইউজুয়ালি, কথা বুঝছো, এইচবিআর দিয়ে অ্যাপ্লাই করা হয় আর কি। ওকে, আচ্ছা আরেকটা ব্যাপার আছে, একটু অ্যাডভান্স বলে রাখি। মার্কোনিকভ রুলের অপোজিট একটা রুল আছে যেটাকে বলা হয় অ্যান্টি মার্কোনিকভ রুল। মার্কোনিকভের অপোজিট রুলটার নাম হলো অ্যান্টি মার্কোনিকভ, যেখানে এরাই থাকবে, কিন্তু মার্কোনিকভের অপোজিটটা হবে অ্যান্টি মার্কোনিকভ, যেটাকে আমরা বলি। এখন সেখানে আবার এইচসিএল অ্যালাউ না, এখানে আবার কি না, এইচসিএল অ্যালাউ না। এই জন্য আমরা সেফটির জন্য কি করি, এইচবিআরই রাখি। তাইলে মার্কোনিকভ হইলেও সমস্যা নাই, অ্যান্টি মার্কোনিকভ হলেও সমস্যা নাই। আচ্ছা যাই হোক, ওই কথার পরে ফিরি আবার, এটা এসিমেট্রিক মানে কি বুঝাইলাম। আচ্ছা, দ্য নেগেটিভ পার্ট অফ দ্য রিয়েজেন্ট, অর্থাৎ ব্রোমিনকে মিন করছে, will be is added that carbon where hydrogen is less, অর্থাৎ যেখানে হাইড্রোজেন লেস সেখানে ব্রোমিন অ্যাড হয়, যেখানে হাইড্রোজেন লেস সেখানে নেগেটিভটা অ্যাড হয়, যেখানে হাইড্রোজেন লেস সেটাতে নেগেটিভটা অ্যাড হয়। তাহলে তাকে তো আর বলে দেওয়া লাগবে না যে পজিটিভটা তাহলে কোথায় অ্যাড হবে, যেখানে মোর হাইড্রোজেন, পজিটিভটা কোথায় অ্যাড হবে, যেখানে মোর হাইড্রোজেন, এটা তার বলা লাগে না, তখন এটা বুঝে নিতে হয়। আচ্ছা, তাইলে আমরা সব কিভাবে মনে রাখি জানো, হাইড্রোজেন কোথায় অ্যাড হবে, যেখানে মোর হাইড্রোজেন, হাইড্রোজেন কোথায় অ্যাড হবে, যেখানে মোর হাইড্রোজেন। যে কারণে এটাকে অনেক সময় বলা হয় তেলা মাথায় তেল দেওয়া, তেলা মাথায় তেল দেওয়া। কেন? হাইড্রোজেন বেশি, সেখানে আরো হাইড্রোজেন তুমি দাও। ওকে, তো এইটা মেইন প্রোডাক্ট, এটা হলো মার্কোনিকভ রুল। কিন্তু আমি তো স্যাটিসফাই না, মার্কোনিকভ বলছে সেটা জাস্টিফাই তো করতে হবে, সেটা তাকে এক্সপ্লেনেশন থাকতে হবে। এটা মেইন প্রোডাক্ট বললো, আমি মেনে নিলাম, ঠিক আছে, কিন্তু তার এক্সপ্লেনেশন কি, এক্সপ্লেনেশন দিতে হবে না। এটা 90% হবে, আমি এটা প্রোডাক্ট লিখবো, এটা 10% এটা আমি প্রোডাক্ট হিসেবে লিখবো না। তার মানে তুমি যদি বলো যে স্যার আমাকে যদি এটা ইকুয়েশন কমপ্লিট করতে বলে, আমার যদি এইচবিআর দিয়ে ইকুয়েশন কমপ্লিট করতে বলে, আর কথার কথা এখানে একটা কম্পাউন্ড থাকে, শুধু এক্স কম্পাউন্ড, তাহলে আমি কোনটা লিখবো? তাইলে তুমি বুঝবা যে যেটা মেইন প্রোডাক্ট সেইটাই লিখতে হবে। এটা আলোচনার জন্য, এটা হচ্ছে আলোচনার জন্য, পসিবিলিটি আলোচনার জন্য, কিন্তু রিয়াকশন হবে এটা, রিয়াকশন হবে এটা, কথা বুঝতে পারছো? আচ্ছা এবার আসো, শেষ করবো হলো এটার এক্সপ্লেনেশন দিয়ে, এটা শেষ করব হচ্ছে এর এক্সপ্লেনেশন দিয়ে, মার্কোনিকভ রুলের এক্সপ্লেনেশন কি। আচ্ছা, এটা তো প্রোপিন, ঠিক আছে,
আচ্ছা প্রোপিন, আচ্ছা রিঅ্যাকশন তো দেখাইছি, আর রিঅ্যাকশন দেখাই না। দেখো আমরা যে অলরেডি জেনে গেছি এরা কি ধরনের রিঅ্যাকশন দেয়, ইলেকট্রোফিলিক অ্যাডিশন। আমরা অলরেডি জেনে গেছি যে এরা কি ধরনের রিঅ্যাকশন দেয়, ইলেকট্রোফিলিক অ্যাডিশন, ঠিক না? অর্থাৎ হাইড্রোজেন ব্রোমাইড থেকে H+ হবে আর ব্রোমিন মাইনাস হবে, ব্রোমিন মাইনাস হবে। তাইলে এবার এটা ইলেকট্রোফিলিক অ্যাডিশন দেয়। তাহলে এখন প্রোটিনে কাছে H+ আসবে, আগে আসবে, কে আগে আসবে? H+ আগে আসবে। আচ্ছা তাহলে এরা কি ধরনের রিঅ্যাকশন দেয়, ইলেকট্রোফিলিক অ্যাডিশন দেয়। ইলেকট্রোফাইলকে H+, তাহলে H+ আগে আসবে, H+ আগে আসবে। আচ্ছা এখন H+ আগে আসার পর H+ মনে করে 1 নম্বরে আসছে। আমরা কি দেখছিলাম একটু আগে মেকানিজমে, যে হাইড্রোজেন যে কার্বনে আসে পাশের কার্বনটা প্লাস হয়ে যায়। তাহলে হাইড্রোজেন যেটাতে আসছে তার পাশের কার্বন পজিটিভ। আচ্ছা আরেকটা যদি হাইড্রোজেন আসে 2 নম্বরে, হাইড্রোজেন আসলো 2 নম্বরে, তাইলে পজিটিভ হবে 1 নাম্বার। তাইলে যেহেতু ওখানে পসিবিলিটি ছিল, সেই পসিবিলিটিটা ক্রিয়েট করছে কে? হাইড্রোজেন প্লাস। হাইড্রোজেন প্লাস 1 নম্বরে আসলে 2 নম্বর কার্বন প্লাস, হাইড্রোজেন প্লাস যদি 2 নম্বরে আসে তাহলে 1 নম্বর কার্বন প্লাস। এইটা দিয়ে হয়েছিল 90%, আর এটা দিয়ে হয়েছে 10%। তাহলে এইটা দিয়ে 90% হয় আর এইটা দিয়ে 10% হয়, তার মানে বোঝা গেল যে এইটার গুরুত্ব বেশি, এটা হওয়ার টেন্ডেন্সি বেশি। তাই দাঁড়াইলো না কথাটা, যে এইটা হওয়ার টেন্ডেন্সি বেশি। এখন এইটা হওয়ার টেন্ডেন্সি কেন বেশি সেটা খোঁজো। এইটা হইছে বলেই তো ওইটা হইছে 90%, 90%। তাহলে এইটা হওয়ার টেন্ডেন্সি কি, এটা কেন এটা হওয়ার টেন্ডেন্সি বেশি, ইনফ্লুয়েন্স করলো কে তাকে? ওকে আচ্ছা শোনো, পজিটিভ কার্বনকে আমরা বলি হলো কার্বোক্যাটায়ন, পজিটিভ কার্বনকে আমরা বলি হচ্ছে কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন। আর এটা যেই ফর্মে আছে এটাকে বলা হয় 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন। আর এটাকে বলা হয় 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, মানে প্রাইমারি কার্বোক্যাটায়ন। আর আমরা কোন একটা ক্লাসে জেনেছিলাম যে টারশিয়ারি কার্বোক্যাটায়ন সবচেয়ে স্টেবল, তারপরে সেকেন্ডারি, তারপরে প্রাইমারি। তাহলে এখন যেহেতু টারশিয়ারি নাই, তাহলে এই দুইটার মধ্যে কোনটা স্টেবল? সেকেন্ডারি কার্বোক্যাটায়ন। তাহলে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন is more stable, more stable। তাহলে সেকেন্ডারি আর প্রাইমারির মধ্যে, এই দুইটার মধ্যে কোনটা স্টেবল? সেকেন্ডারি। এটার ব্যাখ্যা আমি দিয়ে ফেলছি আগে, কোনটা স্টেবল? সেকেন্ডারি স্টেবল। তাহলে এই দুইটার মধ্যে যদি এটা স্টেবল হয়, তাহলে কোনটা হওয়ার টেন্ডেন্সি বেশি থাকবে? এটা হওয়ার টেন্ডেন্সি বেশি থাকবে না? খুবই ন্যাচারাল না কথাটা? এটা হওয়ার টেন্ডেন্সি বেশি হওয়া মানেই তো ওইটা প্রোডাক্ট হবে। লজিক তো ঠিকই আছে, মার্কনিক তো ঠিকই বলছে, এইরকম আর কি ব্যাপারটা। তাহলে এটার কারণটা হচ্ছে যে সেকেন্ডারি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কারণটা এমন হয়, সেকেন্ডারি কার্বোক্যাটায়নের স্টেবিলিটির কারণে এমনটা হয় আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে কি এক্সপ্লেনেশন যে কেন ওইটা মেজর প্রোডাক্ট, কেন ওইটা মেজর প্রোডাক্ট। ঠিক আছে, এর সাথে আরেকটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা অনেকে দেখায় না, তবু আমি একটু আলোচনা করি। হ্যাঁ, একটু আলোচনা করি। আমি তোমাদের নলেজের জন্য কাজ করতেছি, রিয়েলি রেজাল্টের জন্য না। তুমি কি বলা হয় কালকে গোল্ডেন এ প্লাস পাইয়া নাচানাচি করবা সেই জন্য না, কিছু জিনিস শেখানোর জন্য আমি আলোচনা করতেছি। শোনো, এটা হচ্ছে যে এখানে আরেকটা ইস্যু আছে যেটা আমরা অনেক সময় ফলো করেও করি না। এই তো প্রোপিনটা না, এই তো প্রোপিনটা। আচ্ছা এই প্রোপিনটার স্ট্রাকচার কেমন হবে? এই হলো কার্বন কার্বন ডাবল বন্ড, এর দুই হাতে, এক হাতে মিথাইল আছে, এক হাতে হাইড্রোজেন আছে, ওর এক হাতে হাইড্রোজেন আছে, এক হাতে হাইড্রোজেন আছে। ঠিক আছে, খেয়াল করো হ্যাঁ বিষয়টা। আচ্ছা এখন তুমি শুনো, H+ কে অফার করছো বা H+ এখন ইনিশিয়েটিভ দিচ্ছে তারে অ্যাটাক করবে, তাকে অ্যাটাক করবে। এখন H+ এদিক দিয়ে আসলেও আসতে পারে, ওদিক দিয়ে আসলেও আসতে পারে, কথার কথা। ঠিক আছে, এই ডাবল বন্ডটাই তো তার টার্গেটটা ছিল, তাইলে সে এই দিক দিয়ে শুরু করতে পারে, ওদিক দিয়েও আসতে পারে। তুমি আমি যদি নর্মালি চিন্তা করি, তোমারই যদি বলি বলতো হাইড্রোজেনের কোন দিক দিয়ে আসতে সহজ হবে, কোন দিক দিয়ে আসাটা তার জন্য সহজ হবে, অবশ্যই এদিক দিয়ে আসা সহজ হবে। কারণ কি, এদিকে দুইটা হাইড্রোজেন আছে, ছোট ছোট অল্প জায়গা নিয়ে আছে, আর এটাতে একটা বড় একটা হাতি বসে আছে, এখানে একটা বিশাল একটা পাহারাদার বসে আছে, একটা বিশাল একটা গ্রুপ বসে আছে। তাহলে এই জায়গাতে ন্যারো হয়ে গেছে না জায়গাটা, স্পেসটা কমে গেছে না? আর এখানে তো ছোট ছোট জিনিস বসে আছে, স্পেসটা বেশি না? তাহলে এই হাইড্রোজেন আসার সময় এ কি করবে, বাধা দিবে না? এই জায়গাতে বাধা বেশি থাকবে না? স্পেস
কম থাকবে না, স্পেস কম থাকাকে বলা হয় স্পেস হিন্ড্রেন্স। স্পেস হিন্ড্রেন্স বলে, একটা শব্দ মাথার মধ্যে নিয়ে নাও, স্পেস হিন্ড্রেন্স বলে, যেটাকে বলা হয় স্টেরিক এফেক্ট। এটাকে বলা হয় স্টেরিক এফেক্ট। ভবিষ্যতে অনেকবার শুনতে হবে এটা, স্টেরিক এফেক্ট বা স্পেস হিন্ড্রেন্স। তার মানে হলো এদিক দিয়ে স্পেস হিন্ড্রেন্স বেশি, ওদিক দিয়ে স্পেস হিন্ড্রেন্স কম, তাহলে ওদিক দিয়ে আসা সুবিধা না? ওদিক দিয়ে আসতে সে কত নম্বরে বসলো? 1 নম্বরে বসলো না? তাহলে 1 নম্বরে বসলে তো মেইন প্রোডাক্টটা পাওয়া গেছিল। তাহলে দুটা কারণই বোঝা যাচ্ছে, কার্বোহাইড্রেটের স্টেবিলিটিও একটা ব্যাপার, আবার স্পেস হিন্ড্রেন্সও একটা ব্যাপার, যে কারণে সেকেন্ডারিটা হয় আর কি, বা ওইটা হয় আর কি। তো এই ছিল আজকের আলোচনা।